আসসালামু আলাইকুম। এই মুহূর্তে এখন বাজে রাত ২টা ২৬, ১১ই জুলাই ২০২৫। এই ভিডিওটা একটা ডকুমেন্টারি বলা যায়। ডকুমেন্টারি মেসেজ অর টেস্টামেন্ট টু দ্য নেশন। হোয়াট হ্যাপেন্ড অ্যারাউন্ড 2025 অর ফর সাম ইয়ার্স অ্যারাউন্ড। সো এই মেসেজটা হয়তোবা আজকের দিনের জন্য যারা আছেন, যারা দেখবেন, তারা কতটুকু রিলেট করবেন, মনে রাখবেন কিংবা কাজে লাগাবেন আমি জানি না। তবে এই মেসেজটা হয়তোবা আজকে থেকে ১৫ বছর পরে বা ১০ বছর পরে খুবই কার্যকর হবে। সেই দিনের জন্য একটা টেস্টামেন্ট হিসাবে, একটা প্রুফ হিসাবে রেখে যাচ্ছি। হয়তোবা গুছিয়ে বলতে পারবো না, আমি একটু অসুস্থ। রাত ২টার সময় ২:৩০টার সময় ভিডিও করতে বসছি, কিন্তু করতে হচ্ছে। তার কারণটা হচ্ছে অনেকদিন ধরে ভাবছিলাম করব, কিন্তু ইনবক্সে এত বেশি মেসেজ আসছে আর পারছি না কয়জনকে বুঝিয়ে পারা যায়। সো সামগ্রিকভাবে একটা মেসেজ যদি সবাইকে দিয়ে যাওয়া যায়, এই জন্য কিছু কথা লিখে এনেছি। সেগুলো বলার কথা, কতগুলো পয়েন্ট বলতে পারবো আমি জানি না, চেষ্টা করি। সো প্রথম কথা, এই ভিডিওর মাধ্যমে সবাই আমার শত্রু হয়ে যাবেন, কারণ আমি সব জাতি, গোষ্ঠী, গ্রুপ, দল সবার বিরুদ্ধে কথা বলবো। সবার ফ্লগুলো হাতে ধরে ধরে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে ঠিকমতো গুছিয়ে বলতে পারবো না, ট্রাস্ট মি। বুঝে নিতে হবে নিজেদেরকে এবং জেনে নিতে হবে যে এর বাইরে আমার আরও অনেক কথা বলার ছিল, সেগুলো আমি বলতে পারিনি। প্রথম কথা হচ্ছে, জাতি হিসাবে এই ৫৪ বছর পরেও, স্বাধীনতা ৫৪ বছর পরেও আমরা কেন ব্যর্থ হলাম? এই ব্যর্থতার দায় কি আমাদের সরকার ব্যবস্থার, শিক্ষা ব্যবস্থার, ছাত্রছাত্রীদের, নাকি অভিভাবকের? আসলে কার? এই প্রশ্নটা উত্তর আমরা খুঁজবো আজকে। সো প্রথমেই আসি আমরা শিক্ষা উপদেষ্টার কথায়। তিনি বলেছেন কোনো ভিক্ষা দেওয়া হয়নি এবার। অর্থাৎ যদি কেউ ৭৯ পেয়ে থাকে পরীক্ষার খাতায়, তাহলে সে ৭৯ই তাকে দেওয়া হয়েছে, তাকে আর ৮০ করা হয়নি, যেটা আমরা আগে করতে দেখতাম। ইনফ্যাক্ট আমাদের কাছে এরকম অনেক রিপোর্ট আছে যে ক্ষেত্রে দেখা গেছে যে হয়তো বা A+ পাওয়া বা সার্টেন গ্রেড থেকে অনেক দূরে, বাট তাকে গ্রেস মার্ক দিয়ে অনেক দূর ঠেলে ঠুলে একেবারে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়েছে যে তার রেজাল্ট অনেক ভালো হয়েছে। কেন? বিদেশি দাতা সংস্থা এবং বিভিন্ন পরিসংখ্যান ব্যুরোর কাছে দেখানো লাগছে যে আমাদের দিনে দিনে A+ বাড়ছে। আর যেহেতু আমরা গণ্ডমূর্খ, এ কারণে তারাও খুব খুশি হয়েছেন, হাততালি দিয়েছেন যে বাহ। আপনারা এত আনন্দিত কেন? আমার মেয়ে গোল্ডেন প্লাস পেয়েছে তাই। জি জি গোল্ডেন পেয়েছে। জি 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 গোল্ডেন পেয়েছে। আপনি যতটুকু অর্জন আমি মনে করি অনলি ফর হার। বাস্তবে আসলে তারা কিছু শিখছে নাকি তাদেরকে কতগুলো সার্টিফিকেট ধরিয়ে দেওয়া, এটা বিক্রি করার, এটা বোঝার কোনো ক্ষমতা, কোনো যোগ্যতা অভিভাবকদের মধ্যে ছিল না। ওকে, সো এটা কি ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে? এক বাক্যে বললে এটা খুবই ভালো হয়েছে। শিক্ষা উপদেষ্টা এই যে কাজটা করেছেন, এটা আগামী বছর আরও শক্তভাবে করা হবে ইনশাল্লাহ। তারপরের বছর আরও শক্তভাবে এভাবেই করতে হবে। কারণ আমরা যদি উন্নত বিশ্বের দিকে তাকাই, সবাই A+ পায় না, বরং A+ পেতে গেলে বা টপমোস্ট যে রেজাল্টটা, এটা করতে গেলে অনেক কাঠখড় পোড়াইতে হয়। কিন্তু আমাদের দেশে কজন এটা পোড়ায় শিক্ষার্থীরা, এটা আপনারা জানেন না, এটা আমি খুব ভালো করেই জানি। কারণ এটা খুব ভালো করে বোঝা যায় তখনই যখন আপনি যত জ্ঞানই দেন না কেন, যখন আপনি একটা অধ্যায়ের উপর, একটা সার্টেন টপিকের উপর ডিটেইলড আলোচনা করবেন, তখন ওই ভিডিওগুলো আপনার কেউ দেখে না। কিন্তু যখনই পরীক্ষার আগে দিয়ে আপনার ওয়ান শট ভিডিও নামে কতিপয় জিনিস প্রচার করা হয়, তথাকথিত অনলাইনের ভাইয়ারা করে, আপুরা করে, এইটা দেখা যায় যে সবাই হুমড়ি খেয়ে পড়ে। হ্যাঁ, যে ওয়ান শট একবারে আমাকে একবারই দিয়ে সব দেখায় দাও। এটা কি শেখার পদ্ধতি? আমি জানি না আসলে। আমি অবশ্যই জানি, আমি বলছি না, আপনারা বুঝে নিয়েন। আচ্ছা, তারপরে আবার পরীক্ষার আগের রাতে, আগামীকালকে সকাল 10টায় পরীক্ষা দিতে যাবে সে, তার জীবনের গতি নির্ণায়ক একটা পরীক্ষা। সেই পরীক্ষা দিতে যাওয়ার ঠিক আগের রাতে, আজকে যখন 6, 7, 8, 9 ঘন্টা ব্যাপী লাইভ নেওয়া হয়, পুরো বইটার উপরে নাকি একটা ওভারভিউ দিয়ে দেওয়া হয়। এই যে তথাকথিত মাদকগুলো খাওয়ানো হয়, ভাইয়ারা এটা কেন করে, প্রতিষ্ঠানগুলো এগুলো কেন করে, আমরা খুব ভালো করেই জানি। সহজ কথা, নিজেদের ভিউ ব্যবসা বাড়ানোর জন্য, স্টুডেন্টদের কাছে রিচ বাড়ানোর জন্য। এইটা সিম্পলি আফিম খাওয়ানোর মতো অবস্থা। আফিম খাইয়ে একটা অসুস্থ পঙ্গু রোগীকে যেমন অবশ করে রেখে দেওয়া হয়, তাকে বুঝতে দেওয়া হয় না যে তার শরীরের ভিতরে কোথায় কি চলছে। এইটা আমাদের সিম্পলি একটা আফিম ব্যবসা। এই ব্যবসার কথা আমরা কেউ কিছু বলবো না। তার কারণটা হচ্ছে আমরা তাদেরকে পীর হিসাবে ধরে নিয়েছি। আমরা তাদের কোনো খারাপ দিক দেখতে পাই না, তাদের কোনো কিছু আমরা দেখতে পাই না। অবশ্য পাই তাদের ব্যক্তি জীবনের যদি কোনো ঘটনা আমরা পেয়ে থাকি, সেগুলো নিয়ে আমরা খুব খোঁচাখুচি করতে পারি। আমাদের এই যে রুচির অধপতনটা, পরীক্ষার মার্ক কমিয়ে দেওয়া হচ্ছে, এতে ভালো কি হচ্ছে? এতে ভালো যেটা হচ্ছে সেটা হচ্ছে সার্টিফিকেটের মূল্যমানটা বেড়ে যাচ্ছে। যে এদেশের সার্টিফিকেটের একটা দাম আছে, একটা ভ্যালু আছে। এখানে সবাই জনে জনে A+ পায় না।
কারণ আমাদের দেশে জনে জনে আসলে স্মার্ট স্টুডেন্ট না। যদি স্মার্ট হয় যখন হবে তখন আমরা সবাইকে দিব, তার আগ পর্যন্ত তো সবাইকে দিতে পারছি না, এটা নিয়ম না, এটা ভালো কিছু না আর কি। এবং এই কারণে আপনারা জানেন হয়তো বা বহির্বিশ্বের অনেক দেশেই বা অধিকাংশ দেশেই আমাদের দেশের সার্টিফিকেটের কোনো ভালো ভ্যালু তারা ধরে না। তুমি এখান থেকে পাশ করে আসছো, আচ্ছা ওই দেশের A+ বুঝতে পারছি, ওই A+ মানে কি আমরা বুঝি, সো তুমি আবার এই GRE দাও, টোফেল দাও, আমি জানি না IELTS দাও, অমুক তমুক কী জানি বলে আর কি। হ্যাঁ, এখানে বেশ কিছু আছে ইংরেজি প্রফিসিয়েন্সির উপরে, সেটা ভিন্ন কথা, বাট আদার্স অনেক কিছু তারা প্যারামিটার সেট করে দেয় যে তোমাকে আরও ফার্দার এই টেস্ট দিয়ে তারপরে প্রমাণ করতে হবে অ্যাকচুয়ালি ইউ আর এ জিনিয়াস অর নট। সো এই জিনিসগুলো কেন হয়? বিকজ আমাদের ওভারঅল সার্টিফিকেটের দাম নাই। এটা গেল। সো এখন দেখেন আমরা এমন একটা ব্যবস্থার ভিতর দিয়ে চলে আসছি অনেক বছর ধরে, ইনফ্যাক্ট এটা আমাদের দেশের মানে জন্মলগ্ন থেকে আমি বলবো, এমন না যে শুধুমাত্র 15 বছর গত এই ঘটনা ঘটানো হয়েছে, এটা গত 15 বছর এক্সট্রিম মাত্রায় করা হয়েছে, যার প্রভাব হয়তো বা বাংলাদেশের উপরে আরও 20, 25, 30 বছর যাবে। তার যদি না তার মধ্যে আমাদের হুঁশ ফেরে, ধরে নিচ্ছি এর মধ্যে আমাদের হুঁশ ফিরবে, তাহলে আমরা এটা থেকে একটা পরিত্রাণ পাবো। সো যেটা হয়েছে, আমাদের জন্মলগ্ন থেকেই আমাদের অভিভাবক বলে কোনো কিছু দাঁড়াতে দেওয়া হয়নি। আমাদের ভালো কোনো অভিভাবক নেই, না আমাদের শিক্ষাক্ষেত্রে, না মিডিয়াতে, সরকার ব্যবস্থায়, না প্রশাসনে, কোথাও আমাদের ভালো মাথা গজিয়ে উঠতে দেওয়া হয়নি। যেই যখন ভালো নেতৃত্ব হিসেবে দাঁড়াতে চেয়েছে বা দাঁড়াতে গেছে, তখনই তাকে কোনো একভাবে ল্যাং মেরে ফেলে দেওয়া হয়েছে। এবং সেই ল্যাং মারার অনেক পদ্ধতি আছে, কখনো ব্যক্তিগত বিরোধ, কখনো তার নামে কোনো কালিমা লেপন, কখনো তার নামে ধর্মীয় কোনো একটা অনুভূতিতে আঘাত দেওয়ার অজুহাত, কখনো হয়তো বা তার ব্যক্তি জীবনের কোনো একটা ঘটনা নিয়ে তোলপাড়, কখনো হয়তো বা নারী কেলেঙ্কারি, হোয়াট নট, সমস্ত কিছু দিয়ে সামহাউ যে যখনই যোগ্যতা দিয়ে মাথা হিসাবে উঠে দাঁড়াতে গেছে যে আই ক্যান লিড দ্য নেশন, তাকে তখনই ধরাশায়ী করে ফেলা হয়েছে খুবই সুচতুরভাবে। এর উদাহরণ একটা দুইটা না, শত শত হাজার হাজার দেওয়া যায়। আমি আজকের ভিডিওতে বলছি না, প্রত্যেকটা টপিক নিয়ে আমার আলাদা ভিডিও করার কথা। আজকে শুধুমাত্র বলবো এই যে আজকের SSC পরীক্ষা রেজাল্ট দেওয়ার পরে যত শত বাচ্চার SMS আমার কাছে আসছে, মেসেজ আমার কাছে আসছে, তাদের জীবন নিয়ে যে বিতৃষ্ণা, কি করবে তারা। আচ্ছা, আমাদের অভিভাবকরা কি এখন বুঝতে পারছেন না যে গত বছরের তুলনায় এই বছর A+-এর সংখ্যা কি পরিমাণে কম দেওয়া হয়েছে? আমি গতবারের পরিসংখ্যানে যদি বলি, গতবার যেখানে পাশের হার ছিল 87%, এবার সম্ভবত 63%-এর কাছাকাছি। তাহলে এটা থেকেই তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে আমাদের অভিভাবকরা যে বাচ্চাদের কাছে চাইছেন যে তোমার কেন A+ হয়নি, তোমার কেন এত ভালো রেজাল্ট হয়নি, ওর তো হওয়ার কথা না, কারণ ওভারঅল সিস্টেম থেকেই এই রেজাল্টের ভলিউমটা কমিয়ে দেওয়া হয়েছে। তাহলে আপনি আপনার বাচ্চার উপরে অযথা চাপ সৃষ্টি করে কি পাবেন? ওর হতাশা ছাড়া আর কিছু পাবেন না। এবং ও যদি একবার হতাশ হয়ে যায়, তাহলে আলটিমেটলি ক্ষতিটা আপনার, ক্ষতিটা ওই বাচ্চাটার। যে বাচ্চাটাকে আপনি এত কষ্ট করে বড় করেছেন, তার প্রতি প্লিজ এভাবে অযথা প্রেশার ক্রিয়েট করবেন না, আমার অনুরোধ থাকলো। একটা জিনিস শুধু ভাবেন, আমরা জাতি হিসাবে কতটা ভুলের মধ্য দিয়ে এগিয়ে যাওয়া জাতি। একটা ছোট্ট উদাহরণ দেই, এই গতকালকেরই সম্ভবত সরকারি প্রজ্ঞাপন জারি হলো, নাকি আজকে জারি হলো, যে আগে যে উচ্চপদস্থ সরকারি নারী অফিসারদেরকে আমরা স্যার বলে ডাকতে দেখেছি বিগত বেশ কয়েক বছর, যেটা নিয়ে আমি আগে কথা বলেছি যে এটা কেন করবে। ম্যাডাম নামটাকে বা মহিলাবাচক যে কোনো শব্দ, নারীবাচক যে কোনো শব্দ আমাদের কাছে তুচ্ছার্থক। দ্যাটস ওয়াই এই জিনিসটাকে কি একটা ধামাচাপা দেওয়ার নিয়ম দেখায় তারা বললো যে এখন থেকে স্যার বলতে হবে, যেটা ছিল একটা মানে ডাউনরাইট স্টুপিড আইডিয়া, যেটার বিরুদ্ধে আমি অনেক কথা বলে অনেক জায়গায় হাসির পাত্র হয়েছি। বাট এক বছর মানুষের সম্বিত ফিরলো, তারা এখন বুঝতে পারলো যে হ্যাঁ আসলে ওই জিনিসটা ঠিক ছিল না, ওটা দরকার ছিল না। এখন থেকে আমরা পুরুষ হলে তাকে স্যার বলে ডাকবো, মহিলা হলে তাকে ম্যাডাম বলে ডাকবো। তো কথা হচ্ছে যে এত বছর তাহলে কি কোনো BCS ক্যাডার, কোনো জ্ঞানীগুণী আমাদের ওই পদস্থ চেয়ারে ছিল না? তারা কি বুঝতে পারেনি? পেরেছে, বুঝতে দেরি হয়েছে। সো ব্যাপারটা হচ্ছে এই যে সিস্টেমটার ভিতর দিয়ে আমরা যাচ্ছি, এই সিস্টেমটাকে না মানে এখনও ঠিক আসলে ভালো অভিভাবকের হাতে জিনিসটা গড়ে ওঠেনি। যে কারণে হচ্ছে কি আমাদের বিভিন্ন ক্ষেত্রে এই ভুলের চর্চা চলছে। এবং এই ভুলের চর্চা থেকে আমরা যেদিন বের হয়ে আসতে পারবো, যেদিন একটা সলিড রূপরেখা দাঁড় করাইতে পারবো, সেই দিন থেকে আপনারা বাচ্চাদের একটু হিসাব নিয়েন যে তোমার রেজাল্টটা এরকম কেন হলো। আর একটা উদাহরণ দিই, আশিক চৌধুরী, ওনার আজকেরও যদি আপনি ফেসবুক পোস্টটা দেখেন, যে কয়েকদিন আগেও তাকে নিয়ে পত্রপত্রিকায় হাসি তামাশা করা হলো, তাকে নিয়ে কার্টুন প্রকাশ করা হলো যে কী ব্যাপার, বাইরে থেকে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আসছে না কেন, FDI আসছে না কেন, কী অবস্থা, সব থেমে গেল কেন। অথচ উনি যে বিহাইন্ড দ্য সিন কাজ করে যাচ্ছিলেন ক্রমাগত, সেই কাজটা কিন্তু এতদিন দৃশ্যমান হয়নি। জিনিসটা দৃশ্যমান হতে একটু সময় লেগেছে। এই ভুলটাই আমি আমার গার্ডিয়ানদেরকে করতে দেখি। ক্রমাগত তারা স্টুডেন্টদেরকে এমনভাবে প্রেশারাইজ করেন, সিমস অ্যাজ ইফ ও কোনো কাজ করছে না। ও তো করছে, ওর একটা সার্টেন টাইম পর পর পরীক্ষা যখন হয়
তখন আপনি ওর প্রোগ্রেসটা দেখতে পারবেন, ওর আপগ্রেডেশনটা দেখতে পারবেন। এখানে আমিও জানি আপনার স্টুডেন্টরাও অলস আছে, সেই অলস হওয়ার পেছনে আপনিও দায়ী, স্টুডেন্টরা নিজেরাও দায়ী। ওদেরই রুচির সমস্যা, ওদের রুচির সমস্যা না থাকলে কিভাবে সম্ভব? আপনারা গার্ডিয়ানরা অনেকে জানেন কিনা জানি না, একটা অশ্লীল মুহূর্তের ভিডিও যখন ভাইরাল হলো, সেটা ইচ্ছাকৃত, আমরা পরে জানতে পারছি, সেই জিনিস দেখার পরে সেই পেজের লাইক সংখ্যা, সেই পেজের ফলোয়ার সংখ্যা হুট করে কিভাবে রাতারাতি প্রায় দ্বিগুণ হয়ে যায়। কারা করেছে এটা? এটা করেছে কারা? এটা করেছে আপনাদেরই সন্তানরা। হ্যাঁ, আমার মতো কিছু বুড়ো বয়সী ভামও আছে, বুড়ো ভামও আছে যারা এইগুলো দেখতে খুব পছন্দ করে, তারাও যে লাইক দিয়ে আসছে দৌড় দিয়ে। এই সব দোষ তো স্টুডেন্টদের একার না। তবে মোটা দাগে স্টুডেন্টরা যে এই সব অশ্লীলতার দিকে ঝুঁকে পড়েছে, এটা খুব ভালো করে বোঝা যায় ওদের কাছে যারা পপুলার অনলাইনের ভাইয়ারা আছেন, তাদের বিভিন্ন পরিচালিত ফেসবুক গ্রুপ বা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে গেলে তারা যেসব অশ্লীলতা দিয়ে ওদেরকে আকৃষ্ট করে ব্যবসা বাণিজ্য করছেন, এটা দেখলে আপনারাও টের পাবেন যে আপনাদের বাচ্চাদের রুচি অভিরুচি কোথায় গেছে। এটা আপনাদের কাছে আমি কেন বলছি? বিকজ আপনারাই পারেন নাই ওকে ভালো রুচির সাথে পরিচিত করাতে, যে কোন জিনিসটা দেখলেও তুমি চোখ ফিরিয়ে নেবে, ওইটা তোমার আকর্ষণের বস্তু না, ওইটা কোনো ভালো জিনিস না, ওইটা তোমার দেখার কোনো কথা না, ওইটা তোমাকে বিনোদন দিতে পারে না, তোমার রুচির স্ট্যান্ডার্ডটা ওইখানে হবে। এইটা আপনি আপনার স্টুডেন্টের মধ্যে আনতে পারেননি। একটা মজার ব্যাপার আমাকে একটু বলেন তো, আপনারা জীবনে চলতে গেলে অনেক কিছু সিদ্ধান্ত আমাদের অনেক সময় নিতে হয়, যে আমরা বড় ভাইয়ের কাছে জিজ্ঞেস করি, আব্বুর কাছে জিজ্ঞেস করি, আম্মুর কাছে জিজ্ঞেস করি, যারা অতীতে অভিজ্ঞ ছিল এই বিষয়ে তাদের কাছে জিজ্ঞাসা করি যে এটা কীভাবে করব বা এটা কী হওয়া উচিত, কী হওয়া উচিত না। সেই ক্ষেত্রে আপনার বাচ্চারা, আপনার স্টুডেন্টরা, আপনার পোষ্যরা এমন এমন কিছু ফেসবুক গ্রুপ চালু হয়েছে, সেগুলো সম্পর্কে আইনি ব্যবস্থা আসবে পরবর্তীতে, সেগুলোর জন্য আপনাদেরও সহযোগিতা লাগবে। সেই সব গ্রুপে যে সহযোগিতা চায়, পরামর্শ চায় যে এটা কার কাছে পড়া উচিত, ওইটা কোথায় পড়া উচিত, সেই গ্রুপগুলো সম্পর্কে আপনারা কি জানেন? যে সেই গ্রুপগুলোতে কিসের চর্চা হয়? একটা হিন্দি গান মনে আসছে, তাই না? ব্যাকগ্রাউন্ডে বাজছে তো না? এই চর্চাটা কেন হয়? এটা আপনাদের বাচ্চাদের কোন পর্যায়ের মানবিক স্খলন হইলে তারা এই সব জায়গায় যে পরামর্শ চাইতে পারে যে আমার জন্য কোনটা ভালো হবে? ওইটা কি শুধু এই কারণেই যে ওইখানে অনেক স্টুডেন্ট আছে তাই? অনেক স্টুডেন্ট তো আরও কত জায়গায় আছে। বা একটা নিরপেক্ষ গ্রুপ আর দরকার ছিল আমাদের, সেটা ওই ধরনের গ্রুপ কেন? আমাদের রুচির কোন পর্যায়ের অধপতন হইলে আমরা সেইখানে যাইতে পারি? আমরা কি এগুলো কেউ জানি আদৌ? গার্ডিয়ান তো আমরা সবাই নিজেদেরকে দাবি করছি, হ্যাঁ আই এম দ্য গার্ডিয়ান, সো ইউ আর দ্য গার্ড, রাইট? গার্ড শব্দটা থেকে গার্ডিয়ান এসেছে। আপনি কেমন ধরনের গার্ড? ইউ ডোন্ট নো এনিথিং অ্যাবাউট ইউর কিড অ্যান্ড ইউ আর আস্কিং রেজাল্টস টু ইউর কিড। কেমন গার্ডিয়ান আপনি? আপনি জানেন না কোনো কিছু আপনার বাচ্চার সম্পর্কে। তোমরা যারা HSC 27 ব্যাচ আছো, অর্থাৎ যারা SSC পরীক্ষা দিলে এই মাত্র, তাদের কাছে আমার একটা নিষ্ফল আবেদন থাকলো। আমি জানি এই আবেদন কেউ শুনবা না, তোমরা এই ভিডিওটা অলরেডি দেখছো না, আমি জানি কেউ দেখছো না, কারো দেখার প্রয়োজন নেই, কারণ এখানে ঢিঙ্কাচিকা নাচ হচ্ছে না, এখানে শুধু কিছু জ্ঞান বাণী দেওয়া হচ্ছে, কিছু মোটিভেশন দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যে মোটিভেশনের আসলে কোনো ভ্যালু নাই তোমাদের কাছে। আমি জানি এটা খুব ভালো করে। তোমাদের হাতে তো কয়েকদিন পরে মোবাইল আসবে, আব্বু বা আম্মুই কিনে দেবে, আমি বলবো যে হ্যাঁ ওদেরকে অনলাইনে আমি পড়াবো, আপনি কিনে দেন। ওই মোবাইলটা দিয়ে তুমি আসলে কি করো, কি করবা, কোথায় কোথায় যাবা, একটু নিজের কাছে হিসাব দিও তো। দিন শেষে যখন নামাজ পড়তে যাও, জানি না পড়ো কি না, বা নামাজ পড়লেও কি না পড়লেও কি, এমন না যে নামাজ তোমাকে আসলেই অশ্লীল কাজ থেকে ফিরাইতে পারতেছে, ওটা নামাজের মতো নামাজ তো হচ্ছে কিনা আমরা জানি না, হ্যাঁ, যে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। নিজের কাছে একটু জবাব দিও তো, আসলে যে কাজগুলো করছো এগুলো কতটুকু আসলে মানবিক কাজ। আমি সবার কথা বলছি না, ডেফিনেটলি অনেকেই অনেক ভালো কাজ করছো, কিন্তু সবগুলো কাজ কি আসলে জাস্টিফাইড? সবগুলো কি আসলে মানবিক দৃষ্টিকোণ থেকে ভ্যালিড, যে এগুলো কি করা উচিত বা উচিত না? নিজের কাছে কি মনে হয়? তোমাদের কি মনে হয় যে তুমি যাচ্ছে তাই করবা, এভাবেই জীবন চলে যাবে? তোমাদের একটা মজার ব্যাপার বলি, দেখো সমাজ কিভাবে ধ্বংস হয়ে গেছে, বা তোমরা যখন বড় হবা তখন আরও কিভাবে ধ্বংসের দ্বার প্রান্তে আমরা পৌঁছে গেছি, তার একটা ছোট্ট নমুনা দিই। তোমাদের এক একজনের ফেসবুক আইডি কয়টা করে একটু বলো তো? একটা তোমার ফ্যামিলির জন্য, যেখানে সবাই তোমাকে খুব ভদ্রসদ্র একটা ছেলে বা মেয়ে, একটা তোমার ফ্রেন্ডস অ্যান্ড আদার্সের জন্য, আর একটা তোমার হচ্ছে কি আইডেন্টিটি হাইড করে কিছু আক্রমণাত্মক কাজ করার জন্য বা 2-4টা প্ল্যাটফর্মে পড়ার জন্য। তোমার এতগুলো যখন আইডেন্টিটি থাকে, দিজ আর লাইক মাস্কস, বিহাইন্ড দিজ মাস্কস ইউ অ্যাকচুয়ালি হাইড ইউর ওন আইডেন্টিটি, ইজন্ট ইট? তুমি যে আসলে কে, তোমার পার্সোনাটা কি, তোমার ক্যারেক্টারিস্টিক্স কি, এগুলো ঢেকে রাখার জন্য কতগুলো ঢাল তুমি ব্যবহার করছো, এবং এই ঢালের পেছনে মূলত তুমি তোমার নিজের সত্তাকে হারাচ্ছ। তোমরা সব
বাইপোলার ডিসঅর্ডার নাকি ট্রাইপোলার ডিসঅর্ডারের রোগী হবো আমি আসলে ঠিক জানি না, এটা সত্য কথা। তোমাদের যখন এরকম মাল্টিপল আইডেন্টিটি হ্যান্ডেল করার অভ্যেস হয়ে যাবে, তুমি আসলেই জানো না এর কি চূড়ান্ত পরিণতি। তুমি একটু ভাবো তো, তুমি একটা অফিস এনভায়রনমেন্টে চাকরি করছো বা ব্যবসা বাণিজ্য করছো, কিছু একটা তো করছো, রাইট? কিছু একটা তো করছো, বাপের জমিদারির উপর তো আর বসে বসে খাচ্ছ না। তুমি সেইখানে কোনো মানুষের উপরে ট্রাস্ট করতে পারছো না, তোমার কোনো কলিগের উপরে না, তোমার কোনো সাপ্লায়ারের উপর না, তোমার কোনো ক্লায়েন্টের উপর তুমি ট্রাস্ট করতে পারতেছো না, বিকজ এভরিওয়ান ইজ ফেক। হাউ অ্যামেজিং ইজ দ্যাট, ইজন্ট ইট? এটা আসলো কোত্থেকে, এটা হলো কিভাবে? অথচ ভাবো তো, আমার সময়কার কথা যদি বলি, আমার তো সেই এসএসসি তোমরা জানো 2005 সালে, আজকে 2025 সাল চলছে। তোমরা আমার চেয়ে 20 বছরের জুনিয়র, যাদের উদ্দেশ্যে আমি কথাগুলো বলছি। আমার আমলের কথা একটু ভাবো তো, আমরা আমাদের বন্ধুদেরকে কি পরিমাণে ট্রাস্ট করতাম, তোমাদের কোনো ধারণা নাই। এমন না যে আমাদের সময় সবাই আমরা ধোয়া তুলসী পাতা ছিলাম, অবশ্যই আমাদের মধ্যে দুষ্ট ছিল, ফাজিল ছিল, মানে বদমায়েশ ছিল তো বটেই। কিন্তু ধরো আমরা যদি কোনো এক বন্ধুকে না কথা দিতাম যে 20 তারিখে ফার্ম গেটে ওভারব্রিজের নিচে এখানে দেখা হবে বিকাল 4টায়, আমরা যেতাম। আমাদের ওই ফোনে কথা বলে যাওয়ার সুযোগটা ছিল না, আমরা যেতাম, যে ওকে পাইতাম। এই যে ভরসায় একটা পদক্ষেপ নিয়ে সামনের দিকে আগানো, এটা কি তোমরা কোনোদিনও করতে পারবা? দ্য আনসার ইজ নো। তোমরা অনেক ব্যবসায়ীদের, ভালো ভালো বিজনেসম্যানদের, উদ্যোক্তাদের ফেসবুকে এখন অনেক পডকাস্ট পাওয়া যায় বা তাদের আলোচনা পাওয়া যায়, সেগুলো একটু শুনে দেখো তো, তাদের এই ব্যবসাটা দাঁড় করানোর পেছনে কত মানুষকে কতভাবে ট্রাস্ট করেছে, কতভাবে ট্রাস্ট করেছে। সেই ট্রাস্টের দিনগুলো এখন আর নেই। এই কথাগুলো শুধুমাত্র এসএসসি 25-এর রেজাল্ট নিয়ে বলছি তা না, সমাজটা যে কিভাবে গোল্লায় চলে গেছে তোমার আমার মাধ্যমে, এই কথাগুলো আমি সেটাই বলছি। এবং বিশ্বাস করো, তোমাদেরকেই কেন এই কথাগুলো বলা, কারণ এই তোমরাই হচ্ছে ভবিষ্যৎ। একজন রিক্সাওয়ালা, একজন দিনমজুর, একজন ভ্যানওয়ালা, একজন শ্রমিক, একজন মুটে, একজন মজুর, সে আসলে সমাজ নিয়ন্ত্রণ করে না, করবে তোমার মতো লোকজন, আমার মতো লোকজন, যারা কলমের খোঁচায় অনেক কিছু করার ক্ষমতা রাখে। সো এখন আমাদের বাবা মায়েরাও যে জিনিসটা চান, আমাদের অভিভাবকরা যেটা চান, সেটা হচ্ছে আমার বাচ্চা শুধু একটা বড় সরকারি বেসরকারি কিছু একটা বড় একটা পদ থাকুক, বিশেষ করে সরকারি। কেন? বিকজ ইউ ওয়ান্ট টু এক্সপ্লয়েট দ্য পাওয়ার, দ্য গভর্নমেন্ট পাওয়ার অফ ইউর কিড। এই যে আপনি বাচ্চাটাকে ছোটবেলা থেকে করাপ্ট করে ফেলছেন, করাপশনের দিকে মোটিভেট করছেন, আপনি নিজে তো সৎ না, আপনার বাচ্চা কিভাবে সৎ হবে? আমরা একটা মানে অনেস্ট সোসাইটি তো ডিজার্ভ করি না। আমি প্রত্যেক গার্ডিয়ানকে বলছি, আপনারা যার যার নিজের জায়গা থেকে একটু বুকের উপরে হাত রেখে অনেস্ট থাকার চেষ্টা করেন প্লিজ। আপনি যদি নিজে সৎ না হন, আপনার বাচ্চা অজান্তেই অসৎ পথে যাবে। কিভাবে যাবে একটু একটা ছোট্ট উদাহরণ দিয়ে মাঝখানে। এই যে আপনি আপনার বাচ্চার কাছ থেকে ক্রমাগত রেজাল্ট চাচ্ছেন, আপনি তার জন্য কি কি করেছেন? 3 বেলা খাবারের ব্যবস্থা করেছেন, গায়ের পোশাকের ব্যবস্থা করেছেন, এইটুকুতেই যথেষ্ট। আপনার কি আর কোনো দায়িত্ব ছিল না? আপনার কি নিজের ওর উপরে ইন্টেলেকচুয়াল কোনো দায়িত্ব না? আমার এখনও মনে পড়ে, আমার আম্মু ছোটোবেলায় আমাকে বসিয়ে কত বড় বড় মানুষের গল্প শোনাতেন। তখন তো আর ফেসবুক ইউটিউব ছিল না। তিনি আশেপাশে ওনার পরিচিত কত মানুষের কত ধরনের গল্প শোনাতেন, যে এই মানুষটা জানো এত ছোট ঘর থেকে না এত বড় কিছু করে ফেলছে, ওনার করার পদ্ধতিগুলো কি ছিল, উনি না এইভাবে নিজে নিজে একটু করে কষ্ট করছেন। সেই গল্পগুলো কেন জানি আমি এখন আর দেখি না যে এখনকার বাচ্চারা তাদের মায়েদের কাছে শোনে। কিসের গল্প শোনে তাহলে? পাশের বাসার আন্টির গল্প শোনে? আপনি কিভাবে এক্সপেক্ট করেন আপনার বাচ্চাটা আসলে ভালো কিছু হয়ে গড়ে উঠবে? এটা তো সম্ভব না। ওকে আপনি স্কুলে পাঠিয়েছেন, কলেজে পাঠিয়েছেন, আপনি চাচ্ছেন যে ওর স্কুল বা কলেজের যে টার্ম ফাইনাল পরীক্ষাগুলো হয় বা বিভিন্ন প্রথম বার্ষিকী দ্বিতীয় বার্ষিকী হয়, এগুলোতে ভালো করবে। আপনি কি কোনো খেয়াল রেখেছিলেন ওই বাচ্চাটাকে প্রতিনিয়ত ওর স্কুলের টিচাররা কি পরিমাণে বুলিং করতেছে, কি পরিমাণে অন্যায় দাবি করতেছে যে তুমি আমার ব্যাচে না পড়লে তোমাকে নাম্বার দিব না? আমার ভাগ্নির সাথে সেদিন কথা বলছিলাম, ও নেভি অ্যাঙ্করেজ স্কুলে পড়ে খুলনাতে। সেখানে টিচারদের সিস্টেমটা হচ্ছে এমন, তুমি আমার ব্যাচে না পড়লে শুধু যে তোমাকে পরীক্ষায় নাম্বার দিব না তাই না, তোমাকে ক্লাসে বিভিন্নভাবে হেনস্থা করব। বাচ্চাদের ক্লাস, বিভিন্ন কারণে ঘটনা দুর্ঘটনা ঘটে, যা কিছু হোক তোমার কাঁধের উপরে ঠেলে ফেলে দেব। এই যে ও যে ট্রমার ভিতর দিয়ে যাচ্ছে, ও যে প্রতিদিন ক্লাসে যাচ্ছে আসছে কলিজাটা হাতের মধ্যে নিয়ে, না জানি আজকে আমাকে কোন দোষে ফেলে দেয়, না জানি আমাকে আজকে কি বিপদে ফেলে দেয়, না জানি আমাকে আজকে পুরো স্কুলের সামনে অপমান করে, whereas I actually didn't anything। প্রতিটা দিন ও যে ট্রমার ভিতর দিয়ে যাচ্ছে, এই ট্রমাগুলোর কোনো খবর আপনারা রেখেছিলেন? সেদিন আমি কথা বলার সময় আমার ভাগ্নিকে জিজ্ঞেস করলাম যে তো এগুলো যে হচ্ছে, তোর মা মানে আমার বড় বোন কিছু বলে না? সে নিজেও তো টিচার, সে তো যে স্কুলে একটা স্টেপ নিতে পারে অন্য গার্ডিয়ানদের সাথে করে। যে
প্রথমে আমি বলেছিলাম যে তোমরা কয়েক বন্ধু মিলে কেন প্রিন্সিপালের কাছে যাও না। ওর উত্তরটা ছিল এরকম, প্রিন্সিপালের কাছে আমাদের যাওয়ার কোনো অনুমতি নেই। যদি কেউ নেভি অ্যাঙ্করেজ স্কুলের এটা শুনে থাকেন তার একটু সচেতন হওয়া উচিত, বিকজ আই এম কামিং টু ইউ, একটু জেনে রাখেন আর কি। সো স্কুলের বাচ্চারা প্রিন্সিপালের কাছে যেতে পারে না, জাস্ট লাইক বাংলাদেশের ইউজুয়াল সিনারিও। আমরা যেমন প্রধান উপদেষ্টা বরাবর যেতে পারি না, আমাদের সে অ্যাক্সেসটা নাই। আমরা হলাম গিয়ে হরিজন নাকি কি জানি বলে একটা ভালো বাংলায়, আমরা সাধারণ মানুষ, আমাদের যাওয়ার কোনো অ্যাক্সেস নাই, প্রধানমন্ত্রীর কাছে তো বটেই না। ওকে, সো গার্ডিয়ানরা কেন স্টেপ নেয় না? ও বলল যেটা, গার্ডিয়ানরা তো নিজেদের মধ্যেই ডিভাইডেড, কেন যাবে? আমার আম্মু ডাকলে যদি বাকি আর 5 জন গার্ডিয়ান একসাথে হয়ে যায় তাহলে সেখানে তো আমার আম্মুর ক্রেডিট হয়ে যাচ্ছে, তাহলে ওনারা কেন যাবে? একটু ভাবেন, একটু বোঝেন, আপনারা গার্ডিয়ানরা, আপনারা অভিভাবকরা কি পরিমাণে দায়ী এই বাচ্চাদের আজকের অধপতনের পেছনে। ইউ ডিডন্ট সাপোর্ট দেম ওয়েন দে নিডেড, সো দে উইল নট সাপোর্ট ইউ ওয়েন ইউ নিড, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কীভাবে আমাদের বাচ্চাগুলো প্রতিদিন কত ট্রমার ভিতর দিয়ে যাচ্ছে, কত অন্যায়ের ভিতর দিয়ে যাচ্ছে, কেউ ওদের এই ব্যাপারটা দেখছে না। আমরা শুধু আশা করছি, দাবি করছি ও রেজাল্ট ভালো করবে। আচ্ছা, আরও আসেন, কলেজের স্টুডেন্টদেরকে যেহেতু আমি মেইনলি পড়াই, আমি ওদের ব্যাপারে খুব ভালো করে জানি। কত শত অঙ্ক, কত শত প্রশ্নের উত্তর ওদেরকে অবলীলায় স্যাররা কেটে দিচ্ছে, কেন? ওই স্যারের নিয়মে করেন নাই। এই যে স্যারদের কাছে আমরা যে নাম্বার ভিক্ষা চাইছি, আমাদের শিক্ষার্থীরা আসলে ভালো করছে কিনা, আসলে প্রগ্রেস করছে কিনা, এটার মাপকাঠি কি আমাদের কাছে? স্যারদের দেওয়া কলেজে বা স্কুলের নাম্বার। সেই স্যারদের কি পরিমাণে মানে বাজে অবস্থা, তার কোনো ধারণা আছে আপনাদের? একটা ছোট্ট উদাহরণ দেই। দেশ স্বাধীন হওয়া, দ্বিতীয়বার দেশ স্বাধীন হওয়ার পরপরই আমি একটা ভিডিও বানিয়েছিলাম। আমাদের যেদিন শিক্ষামন্ত্রী দীপুমণি, বিগত শিক্ষামন্ত্রী দীপুমণিকে আটক করা হলো, ওই দিন রাতে সম্ভবত। ওই ভিডিওটাতে আমি দেখিয়েছিলাম দীপুমণিকে ধরেছেন, ঠিক আছে, দরকার, বাট তার চেয়েও বেশি দরকার তার আগে যে শিক্ষামন্ত্রী ছিল, অর্থাৎ নাহিদ, সবাই বলতো নাহিদ টাকলা, এই নাহিদ টাকলাকে আগে ধরা দরকার। তিনি মূলত রাস্তাটা দেখিয়েছিলেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার কিভাবে ধ্বংসটা করা যায়। সেই ভিডিওতে আমি একটা উদাহরণ হিসাবে সম্ভবত রংপুর সরকারি কলেজের একজন রসায়ন শিক্ষকের বানানো সিলেবাস দেখিয়েছিলাম, যে তারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে কী কী পড়াবে, সেটা ডিভিশনটা যে কত বিশ্রী ভুল হয়েছে সেটা নিয়ে আমি কথা বলেছিলাম। তো এটা নিয়ে অনেক কাদা ছোড়াছড়ি হয়েছে, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে দেশব্যাপী, বিশেষ করে রংপুরে। তো আমি তো খোঁজখবর রাখছিলাম, আমার কানে আসছিল যে ওখানে কি চলছে, স্যারের কি কোনো পরিবর্তন হলো নাকি হলো না, যেহেতু আমি চোখে আঙ্গুল দিয়ে ধরিয়ে দিলাম যে স্যার এগুলো ভুল, এই কাজগুলো কইরেন না। তো কারো একজনের যখন কনফিডেন্স থাকে যে না সে সঠিক, আমি ভুল, আমি তাকে ভুল কথা বলছি, তখন সে একটা যুক্তি খণ্ডন করে, একটা রিবাটাল দেয়। বাট এখানে সে পুরোপুরি নীরব। যখন তার কলেজের গ্রুপগুলোতে এটা নিয়ে অনেক হইচই পড়ে গেল, কমেন্টে সিনিয়ররা এসে কমেন্ট করা শুরু করলো যে হ্যাঁ আরিফ ভাই যেটা বলেছে এটাই সঠিক, আমাদের এটা ভুল করা হয়, কারণ সিনিয়ররা তো এখন বুঝে গেছে যে কোনটা সঠিক আর কোনটা ভুল। সেইখানে ওই শিক্ষকের এত হাস্যকর একটা রিপ্লাই ছিল, আমার কাছে সেই স্ক্রিনশট ছিল, এখন আর দেখাতে পারছি না, কোথায় আছে কে জানে। সেই স্ক্রিনশটটায় দেখা যেত যে উনি বলেছেন বোর্ড থেকে আমাদেরকে এইভাবে নির্দেশনা দেওয়া হয়েছে, তাই আমি এইভাবে করেছি। আপনারা বোঝেন, আপনারা অভিভাবকরা একটু বোঝেন, আপনি কার কাছে আপনার বাচ্চার মেধার সার্টিফিকেট চাচ্ছেন যার নিজের কোনো মেধা নাই? জাস্ট লাইক ওই যে এলাকার কমিশনারের কাছে আমরা চারিত্রিক সনদপত্র নিতে যাইতাম, ওয়ারাজ তার নিজের চরিত্রের ঠিক নাই। একইভাবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এমন জায়গায় যে ঠেকেছে, এমন লোকজনকে টিচার হিসেবে নেওয়া হচ্ছে, তাদের দ্বারা কলেজ স্কুল পরিচালনা করা হচ্ছে যাদের নিজেদের আসলে কোনো মেধা নাই, বাট আমরা তার কাছে যে নম করছি আমাকে মেধার সার্টিফিকেট দাও। কোথায় যাবে আপনারা বুঝতে পারতেছেন? আপনারা অসুস্থ হলে কোন ডাক্তার দেখাবেন আমাকে একটু বললেন তো? বাড়ি বানাইতে কোন ইঞ্জিনিয়ারের কাছে যাবেন? রাস্তাটা কোন ইঞ্জিনিয়ার বানাবে আমাকে একটু বললেন? কোন ওষুধটা খাবেন, কোন ফার্মাসিস্ট আপনাকে বানায় দিবে? আপনারা অভিভাবকরা স্টুপিডিটির কারণে দেশটাকে যে কিভাবে বেঁচে দিলেন আপনারা জানেন না। আপনাদের কোথায় ভুলটা ছিল? কোনো জায়গাতে অভিভাবকদের কোনো শক্ত কমিটি দেখা যায় না যে এখানে আমার বাচ্চাদের সাথে অন্যায় হইতে পারবে না, বিকজ আমাদের অভিভাবকরা ততটুকু যোগ্য নন, তারা ততটুকু শিক্ষিত নন। তাদের মধ্যে যদি কেউ শিক্ষিত থেকেও থাকেন যার নেতৃত্বে এই কাজগুলো করা যেত, তাদেরকে আপনারা পাত্তা দিবেন না, বিকজ ওনার অধীনে আমরা কেন যাব, ওনার আন্ডারে আমরা কেন যাব। মানে এই যে আপনাদের যে অহংকারগুলো আছে, এই অহংকারগুলোর কারণে আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হয় স্টুডেন্টরা। এই গার্ডিয়ান কমিটির কথা যদি আমি বলি, আমি কয়েকটা স্কুলের দেখেছি বেশ স্ট্রং গার্ডিয়ান কমিটি আছে, তাদের নিয়মিত কি বলে নির্বাচন হয়, নির্বাচনের মাধ্যমে কমিটি গঠিত হয়, তারা সেখানে কি জানি করে আর কি। যেমন ভিকারুন ইসানুন স্কুল, যেটা আমি খুব কাছে থেকে দেখেছি, তার কথা যদি বলি, এইখানেও
এই অভিভাবক কমিটির মধ্যেও যারা থাকেন বড় বড় পদে, সভাপতি, অমুক তমুক, কোষাধ্যক্ষ, কি জানি আছেন আর কি, আমার তো খেয়াল নেই, আমি যখন শুনেছিলাম, তাদের মধ্যেও যে কি পরিমাণে করাপশন কাজ করে এবং স্কুলের প্রিন্সিপাল বা দায়িত্বরত যারা আছেন, যারা বড় বড় টাকা হ্যান্ডেল করেন, মানি হ্যান্ডেল করেন, কারণ এখন তো ওই যে লটারির মাধ্যমে ভর্তি হয়, আরে ভাই কোনটা নিয়ে কথা বলতে যায়, কোনটা নিয়ে বলবো, এই যে লটারি সিস্টেম, আল্লাহ, এনিওয়ে, সো এই যে লটারির মাধ্যমে যে ভর্তির ব্যবস্থা, সেইখানেও যে দুর্নীতিতে কি পরিমাণে এই অভিভাবক যে কমিটিটা থাকে, সেই অভিভাবক কমিটির লোকজনরা জড়িত থাকেন, এটা চিন্তার বাইরে, ধারণার বাইরে। আমি কোনো অনুসন্ধানী সাংবাদিক নই, আমি একজন সামান্য কোচিং শিক্ষক ছিলাম, আমি সেই অভিজ্ঞতা থেকে বলছি। আপনারা যদি কেউ চান, আমি আপনাদের সাথে তথ্য প্রমাণ সহ কথা বলবো, কোনো সমস্যা নেই, আসেন। বাট রাইট নাও আই এম নট এবল টু শো দিস থিংস টু ইউ ইন দিস ভিডিও, বাট এটা চাইলে এটা দেখানো যাবে, এবং এটা শুধু আমি যে দেখাবো ভিএনসি থেকে তা না, আমি জাস্ট চোখের সামনে পড়লো তাই বললাম আর কি, এই মুহূর্তে মাথায় আসলো। এই ঘটনা বাংলাদেশের ঘটে না এমন কোনো বড় স্কুল বা কলেজ নাই। ইউ ক্যান নেম ইট ইন মাই কমেন্ট সেকশন। যদি কেউ এইগুলোর ভুক্তভোগী হয়ে থাকেন একটু বলে যাবেন, আর আপনারা যারা দায়িত্বরত ব্যক্তিরা দেখছেন তারা একটু কমেন্ট সেকশন চেক করে আসবেন। তবে মাইন্ড ওয়ান থিং, আমি কিন্তু অত পপুলার কেউ নই। আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে যদি এই অবস্থা হয়, তাহলে আপনারা একটু বুঝে নিন যে আসলে কি অবস্থা। সো গার্ডিয়ানদের কথা বলছিলাম, এই যে অভিভাবকদের মধ্যে যে ভেদাভেদ, আপনারা কার কাছে যে নতজানু হয়ে আপনার বাচ্চার মেধা সার্টিফিকেট চাইলেন, তার কোনো খোঁজ খবর রাখলেন না। একটা লোক অথবা একটা মহিলা, তার হয়তোবা ওই বিষয়ের একটা সার্টিফিকেট আছে, সে অনার্স বা মাস্টার্স পাস করে আসছে, কি একটা ঘোড়ার ডিমের প্রসেসের মধ্য দিয়ে তাকে এনে বসায় দেওয়া হলো, বলা হলো তুমি এখন থেকে রসায়ন শিক্ষক, তুমি এখন থেকে পদার্থবিজ্ঞান শিক্ষক, আর তার কাছে আপনারা আপনার বাচ্চার জীবনটাকে তুলে দিলেন যে আপনি সার্টিফিকেট দিবেন, ও পড়ছে কি পড়ছে না, ও ভালো করছে কি করছে না, ও ভবিষ্যতে ওয়ার্ল্ড লিডার হবে নাকি ওয়ার্ল্ড কামলা হবে, এগুলো সার্টিফিকেট আপনারা তার হাতে তুলে দিলেন। কারণ কি, এইগুলো নিয়ে আন্দোলন আসলে স্টুডেন্টদের কাছ থেকে চাওয়াটাও অযৌক্তিক, কারণ স্টুডেন্টরা আসলে বোঝে খুবই কম। একটা বাচ্চা কীভাবে বুঝবে যে কোন স্যার ওর জন্য ভালো, কোন স্যার ওর জন্য ভালো না? তবে স্টুডেন্টরা একেবারে বোকা না, ওরাও বোঝে, কিন্তু ওদের কথার মূল্যায়ন আপনারা করেন না। যখন ওদের পাশে আপনাদের থাকার কথা, তখন আপনারা থাকেন না। এই রংপুরের কথা যেটা বলছিলাম, ওই বিশেষ স্যারের যে ঘটনা, তার যে মেরুদণ্ড নাই, তিনি যে একটা স্টুপিড মার্কা কথা বললেন যে বোর্ডের নিয়ম তাই আমরা করছি, আমাদের কি দোষ? আরে ভাই, শিক্ষক কেন? শিক্ষকটা কেন? শিক্ষকের কাজ কি শুধুই মানে রোবটের মতো বলে যাওয়া? আপনাকে একটা নির্দেশ দিতে আপনি মানতে থাকবেন? আপনার ছাত্রছাত্রীর মধ্যে আপনি কি নীতি নৈতিকতা, কি মূল্যবোধ, কি মেধার সৃষ্টি করলেন, যেখানে ও সঠিক আর ভুলের পার্থক্য বোঝে না? আপনি নিজেই বেসিক্যালি বোঝেন না, আপনাকে বসিয়েছেটাকে। আমি শুধু ওই স্যারকে একাকে বলছি না, ওনার প্রতি আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই, আমি ওনাকে চিনিও না। বাট দ্য ফ্যাক্ট ইজ, কিছু কলেজে, কিছু স্কুলে তো কিছু স্যারদেরকে খুঁজে অবশ্যই পাওয়া যায় যাদের ওই মেরুদণ্ডটা আছে। বাট ওই মেরুদণ্ডওয়ালা লোকগুলো যারা জানে সিস্টেমের এগেইনস্টে কীভাবে কাজ করতে হয়, বাচ্চাকে আলটিমেটলি সফল করে নিয়ে আসতে হয়, সেই লোকগুলোকে না কখনোই উঠে দাঁড়াইতে দেওয়া হয় না। আমরা কিছুদিন আগেও দেখেছিলাম ভিকারুননিসা স্কুলের একজন বয়স্ক শিক্ষকের বিরুদ্ধে কি কাজ করা হয়েছে। আপনারা হয়তো এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ভিডিওটা দেখেন, বুঝবেন যে কিভাবে যোগ্য মানুষগুলোকে পদদলিত করে অযোগ্যরা সামনে এসে লুটপাট করেছে ধন সম্পত্তি আপনার বাচ্চার নাম দিয়ে। তখন অভিভাবকরা একটু চোখ হয়তো বা খুলবেন যে আসলে হচ্ছেটা কি এই দেশের মধ্যে। ওই রংপুরেরই যদি আরেকজন শিক্ষকের কথা বলি, আজকেই এই যে এখন যেহেতু 11 তারিখ পড়ে গেছে, 10 তারিখ রাতের কথা যদি বলি, আমাকে রংপুরেরই আরেকটা কলেজের একজন প্রফেসর ফোন করেছিলেন, স্যারের নামটা ভুলে গেলাম এই মুহূর্তে। উনি আমাকে মানে লজ্জায় ফেলে দিয়েছেন। কেন? উনি আমার নাম্বার কোত্থেকে অনলাইনে পাইছেন, অসম্ভব প্রশংসা করতেছেন। মানে ওনার চেয়ে বয়সে প্রায় 15 বছরের ছোট, উনি নিজেও রসায়নের প্রফেসর, বাট সে যে পরিমাণে প্রশংসা আমার করছেন, আমি তো লজ্জায় চোখ মুখ লাল হয়ে যাওয়ার মতো অবস্থা। আমি একটু শুয়েছিলাম, অসুস্থ মানুষ, আমি উঠে বসছি যে হাউ টু মেক হিম স্টপ, যে থামেন, কি বলতেছেন আমাকে? আমার তো মানে ওনাকে অনেক করে বলার পরে উনি আমাকে তুমি করে বলবেনই না, আপনি করে বলতেছে। আমি আপনার কাছ থেকে কত কিছু শিখছি। মানে আমি বলছি না আমি অনেক জ্ঞানী, বাট কথা হচ্ছে আমাদের স্যাররা যারা আছেন তারা যে অনেক ভুলের মধ্যে আছেন বা থাকতে পারেন, এইটা স্বীকার করে নেওয়ার মতো মন মানসিকতা তো লাগে। আমাকেই উনি বলেছেন এজন্য বলছি না, মানে হি হ্যাজ দ্যাট ওপেন মাইন্ড টু থিঙ্ক অ্যাবাউট দ্য ফ্যাক্ট দ্যাট আওয়ার এডুকেশন সিস্টেম ডিজাইন ওয়াজ রং। এবং উনি আমার কোনো একটা ওরিয়েন্টেশন ক্লাসের ভিডিও দেখে তারপরে বললেন যে আসলেই তো তোমার এই সিকোয়েন্সেই পড়ানো উচিত, ওয়াই ডোন্ট ইউ ডু দ্যাট? আল্লাহ জানে উনি তারপরে কি করবেন ওনার কলেজে, ওনার তো হয়তো বা সর্বময় ক্ষমতা না সেখানে। সো আমাদের এই শিক্ষা ব্যবস্থার হয়তো বা একটা ভালো পরিবর্তন আসবে ইনশাল্লাহ, আশা করছি আমি। কারণ পরবর্তীতে সরকারি ক্ষমতায় কে আসবে আমি জানি না,
অন্তত বিএনপি আসার কথা তো সবাই বলছে, আমি কারো সাপোর্ট করছি না অনেস্টলি স্পিকিং। বিএনপি যদি আসে ইনশাল্লাহ তাহলে আমি খুব আশাবাদী, একেবারে অনেস্টলি বলছি। অনেকেই জেনে থাকতে পারেন আমি নিজে একসময় ছাত্র জীবনে বিএনপি করতাম, আমার বাপ করতো, আমার 14 গোষ্ঠী করতো, এরকম একটা অবস্থা। আমরা ছোটোবেলা থেকে মানে বিএনপি ঘাসা মানুষ, কিন্তু আমি নিজেই বিএনপির বর্তমান রিসেন্ট কার্যক্রমে তাদের উপরে অনেক বেশি ক্ষুব্ধ। বাট আমি বিএনপির একেবারে টপ যে লিড সেইখানে ভরসা রেখে বলতে চাই ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় আসলে ভালো একটা পরিবর্তন আসবে। তবে এনসিপি বা অন্য যে কোনো দল আসলেও যে পরিবর্তন হবে না তা বলছি না। বিএনপির কথা কেন বলছি, বিশেষ করে শিক্ষাক্ষেত্রে অন্তত, আই মাইট বি রং, বাট দ্য অনেস্ট থিং ইজ বিএনপির একজন শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন। আপনারা যারা মুরব্বীরা আছেন তারা হয়তো বলতে পারবেন বা নাও বলতে পারেন, কারণ আপনারা ভুলে গেছেন তার কথা। আনম এহসানুল হক মিলন, যদি মনে থেকে থাকে, ব্যাপক ড্যাম স্মার্ট একটা লোক ছিল। এবং তার যে কাহিনী, সে ওই আমলে যে দেশে, সারা দেশে যে নকলের কি পরিমাণে ছড়াছড়ি ছিল, সেটাকে যে সে কীভাবে ফিল্মি স্টাইলে, লিটারালি আই মিন ইট, ওনাকে নিয়ে আলাদা কোনো একদিন ভিডিও বানাবো ইনশাল্লাহ, ফিল্মি স্টাইলে পুরো দেশটার থেকে যে নকলটাকে একবারে ছুঁড়ে ফেলে দিলেন। এইরকম মেরুদণ্ডওয়ালা লোকজন লাগবে, সাহসী লোকজন লাগবে। এখানে মিন করে কথা বলার কোনো জায়গা নাই ভাই, সরি, কোনো জায়গা নাই। এখানে মিনে কোনো সিচুয়েশন চলতেছে না, এখানে একটা বিপ্লব চলতেছে। অ্যান্ড উই অ্যাকচুয়ালি নিড পিপল লাইক দ্যাট, অ্যান্ড পিপল লাইক দ্যাট উইল বি সো মেনি টাইমস উইল বি অবলিটারেটেড। তাদেরকে পিছিয়ে ফেলে দেওয়া হবে, বাট তাদেরকে আমাদের নিজেদের প্রয়োজনে তুলে নিয়ে আসতে হবে, যে এই মানুষগুলো আসলে দরকার। তো আমি রিসেন্টলি ওনাকে নিয়ে যখন ইউটিউবে একটু সার্চ দিলাম যে লোকটার কী অবস্থা, সে কোথায় হারিয়ে গেছে, তাকে নিয়ে তো কেউ কথা বলে না, তো দেখলাম যেটা যে ইউটিউবে চিপা দিয়ে কয়েকটা ভিডিও টিডিও আছে, কয়েকটা অল্প স্বল্প টক শো থেকে ডাকছে কাদেরকে, এই যে আমি আর নাম বললাম না, আপনারা জানেন, যারা চরম বিতর্কিত কথাবার্তা বলে বেড়াচ্ছে, যারা জাতির নার্ভ ধরতে পারছে না, সেই টাইপের লোকজনদেরকে ডেকে নিয়ে যাওয়া হচ্ছে। অথচ এই আনম এহসানুল হক মিলন টাইপের লোকজন কিন্তু ওই আন্ডার রেটেড হয়ে পড়ে আছে। এইটাই আমাদের দেশের অবস্থা। আমি কয়েকদিন আগে, আমার এক বড় ভাই, সারা বাংলাদেশ চিনবে এখন হয়তো বা, অথচ ওই লোকটাকে কয়েকদিন আগে কেউ চিনতো না। কোন লোকটার কথা বলছে? আমার বড় ভাই। তাকে এখন সবাই পীর বলে তার পায়ে চুমু খাচ্ছে, তার পায়ে সিজদা করার মতো অবস্থা করতেছে, অথচ সেই লোকটাকেই এই কিছুদিন আগেও সারা বাংলাদেশ চিনতো না। আমি রসায়ন পড়াই, রসায়নের ফিল্ডের একজন মানুষের কথা বলছি, যে বাংলাদেশের একমাত্র লোক, আমার চেয়ে 1 বছরের সিনিয়র, যে কেমিস্ট্রি পড়াচ্ছে, মানে মেইন স্ট্রিমের কথা যদি বলি আর কি। তার আগে, উনি আসার আগে আমিই ছিলাম সবচেয়ে সিনিয়র, অথচ একটা বছর আগেও হয়তো বা 1 বছরও হয় নাই, 6-7 মাস আগেও সারা বাংলাদেশ তাকে চিনতো না। কাদেরকে চিনতো? যাদেরকে পূজা করতো, এখন তাদেরকে আর চিনতেছে না, কারণ তারা অ্যাকচুয়াল টেস্টটা পাইছে। আমি পাহলই ভাইয়ের কথা বলছি, রাইট? পাহলই ভাই কয়েকদিন আমার সাথে রাতে বেলায় কথা হচ্ছিল, কল দিয়েছিলাম, ধরতে পারিনি, পরে যখন কল ব্যাক করলাম প্রায় ঘন্টাখানিক কথা হলো। সে সময় ভাইয়া কি বললেন জানেন? যোগ্যতা থাকলে এদেশে কোনো কিছুতে সাফল্য আসবে না। কি নাম! তো আপনার ওই ধন সম্পদ থেকে নামটা ধনঞ্জয় হয়ে গেছে আর কি। তো আপনার এদের তো দেখলাম যে অবস্থা বেশি ভালো না, মানে এদের আরো চোখ মুখো শুকনা, পোলা মানে পাইলো। মানে মানে সেটা না, মানে বিষয়টা হচ্ছে অনলাইনে মানে টিচারদের অবস্থা যত খারাপ, তত স্টুডেন্ট মানে টিচারদের প্রতি তত আসক্ত আর কি। কেন? আসল কথা মানে মানে তোর মনে কর যে যেগুলো পোলাপাইন, ধর যে আমার কথা তাও বলে, মানে এগুলো খুবই রেয়ার পোলাপাইন। এগুলা পোলাপাইন মনে কর যে আমি যেগুলো দেখছি আর কি, আমার যেগুলো মনে হয় এগুলা মানে ওই যে বিভিন্ন জায়গাকার এই যে এই এসিএস এর সাইকেল এগুলোতে যেগুলো টপ করে, কিন্তু এভারেজ পোলাপাইনের ইয়াটা হচ্ছে ওদেরটাই। যেমন আমাদের এই যে গত বছর পর্যন্ত এসিএস এ আমি বুঝলাম না এরা বই পর্যন্ত খুলে দেখে কিনা, আমি এটা মানে টেট্রামিন কপার সালফেট হচ্ছে চতুস্থলকীয় আকৃতি, বুঝছো? এটাই পড়াইছে, মানে এতদিন থেকে এটাই পড়াই আসছে, এটা বুঝলাম না। মানে এইটা আমি বুঝি রে, আমি একদিন মনে করলাম যে আরে এই এক স্টুডেন্ট ভুল লিখছে। তারপরে আমি বললাম যে বললাম তোর লেকচার টেকচার তো ভুলভাল মানুষ তুলতেছে, এটা যে ভাইয়া আমি তো গত বছরে জানছি যে এটা সমতলীয় বর্গাকার, তার আগে তো আমি 5 বছর ধরে চতুর্থ পড়াইছি। কি ফাইজলামি মার্কা কথাবার্তা বলেন ভাই, মানে এইটা একটা এক্সাম্পল দিলাম, খালি আর কিছু না। মানে আসলেই কি এই ঘটনা ঘটছে? ভাই হোয়াট দ্য হেল ম্যান, কি কোন এগুলা? এই ছেলে কোন ব্যাচ? এই যে কি নাম নাকি মনে হয় এত ছোট? হায় হায়। যত অযোগ্য হব, যত বি গ্রেড সি গ্রেড, যত বাজে ফালতু জায়গায় যাইতে পারবো,
তত আমাদের সাফল্য আসবে। এই পরিস্থিতিটা এই সমাজটা কে তৈরি করছে? কে তৈরি করছে? এটা তো যারা এখন অভিভাবক আছেন, যারা বাচ্চাদেরকে ঠাসাঠাসি করছেন যে রেজাল্ট ভালো না কেন, এটা আমরা তৈরি করেছি। ইয়েস, উই আর রেসপন্সিবল ফর দ্যাট, বাট আমরা কেউ এটার জন্য মানে কোনো ব্যবস্থা নেই না। সো আমরা সেই সব স্যারদের কাছে, আমি স্যারদের প্রসঙ্গে ছিলাম, সেই সব স্যারদের কাছে যে নাম্বার চাইছি, আমার বাচ্চা ভালো করছে কিনা দেখতে চাচ্ছি, যে স্যারের নিজের কোনো মেধা নাই, এটা একটু আপনারা বোঝেন। আমি অভিভাবকদের কাছে অনুরোধ করব, আমি আমার মতো এরকম আমি তো শিক্ষক না, মানে শিক্ষক জাতীয় যারা আছে তারা অনেক চেষ্টা করেছে, ছোট ছোট করে হয়তো বা কথা বলেছে, হয়তো বা আমার মতো বেয়াদব দু একজন লোক অনেক চিৎকার করে কথা বলেছে, কাজ হয়নি আলটিমেটলি। আপনারা একটু নড়ে চড়ে বসে দেখেন তো যে আমার বাচ্চাকে তোমার স্কুলে দিব না, বা দিয়েছি এখন কিন্তু বের করে নিয়ে যাব। হ্যাঁ, আপনারা সবাই মিলে একটা অনশনের ব্যবস্থা করেন, কিভাবে সরকারের মনোযোগ টানবেন আমি জানি না, এটা একটু করেন যে ভাই আমরা এই পরিবর্তনটা চাই, এই পরিবর্তনটা চাই। আর এই পরিবর্তন করার জন্য আরও কিছু বুড়ো ভাম নিয়ে বসাই দিয়েন না, একেবারে আমি গালি দিয়ে বলছি, বুড়ো ভাম 50 বছর আগে পিএইচডি করে আসছে, উনি জানেও না, উনি নিজে কোনোদিন এখন ক্লাসরুমের মধ্যে যায় না, উনি জানে না জেনজিকে কীভাবে পড়াইতে হবে, উনাকে দিয়ে আপনি সিলেবাস ডিজাইন করাই দিলেন। ইভেন হি অ্যাকচুয়ালি ডাজন্ট নো এনিথিং অ্যাবাউট হোয়াট দ্য ফিউচার উইল আনফোল্ড। সো উনি তো লিখতে বলবেই যে ভিএলসি মিডিয়া প্লেয়ার কীভাবে ইনস্টল করতে হয় 5 ধাপে, এটা তুমি খাতায় লেখো, এটা নাকি আইসিটি। আচ্ছা, এই যে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা যে নেওয়া হয় আমাদের বাচ্চাদেরকে, এই প্র্যাকটিক্যাল পরীক্ষা 25 মার্কের কাজটা কি? কাজটা কি? 54টা বছর গেল আমরা স্কুলগুলোতে ক্লাসরুমে একটা করে ঘড়ির নিশ্চয়তা দিতে পারি নাই। একটা ঘড়ি যে ঘড়িটা দেখেও পরীক্ষার হলে বুঝবে যে আমার কত সময় পার হলো আর কত সময় বাকি আছে। সেখানে আমরা ল্যাব সেট আপ তো দূরে থাক, আমরা কি করেছি আসলে? ল্যাব সেট আপের নাম করে যত লক্ষ কোটি মিলিয়ন টাকা পাচার হয়েছে, লুটপাট হয়েছে, মেরে ধরে খেয়েছে। তারপরে আবার আওয়ামী লীগ আমলে কি একটা আসছিল, শেখ রাসেল কি কম্পিউটার ল্যাব না কি একটা চালু করার নাম দিয়ে কত হাজার কোটি টাকা লোপাট হয়েছে। প্রতি সরকারের আমলে আমরা এরকম দেখি, বাট যোগ্য একটা লোকের অধীনে না এই কাজগুলো দেয়া হয় না। এখন বলতে পারেন যোগ্য লোক কই? আপনারা লোক না পাইলে আমাকে নিয়েন, আমাকে ডাক দিন, আমি নির্লজ্জের মতো বলছি। ওই যে 24-এর আন্দোলনের সময় আমরা একটা কথা বলতাম না, বিকল্প কে? বিকল্প আমি এক্সট্রিমলি সরি, আমি আর কাউকে খুঁজে পাচ্ছি না। কারোর এত ঠেকায় পড়ে না এই যে নিজের ঘরের ভাত খেয়ে বোনের মহিষ তাড়াবে। আপনারা লোক পাচ্ছেন না, আপনারা আমাকে নিয়েন, দেখাই দিব না যে কাজ কেমনে বলে। করবেন না জানি, হাসাহাসি করবেন, এনিওয়ে করেন, মানুষের তো একটু বিনোদনের দরকার আছে। তো যেটা বলছিলাম যে আমাদের এই যে প্র্যাকটিক্যাল পরীক্ষা নাম দিয়ে 25টা মার্ক স্টুডেন্টদের কাছ থেকে বের করে নিয়ে গেলেন, ওই 25 মার্কের তো ওকে ভালো কিছু প্রশ্ন করে আমি ওর মেধা যাচাই করতে পারতাম যে আসলে কে মেধাবী কে কম মেধাবী। প্রতি বছরই তো আমরা এরকম দেখি, দুইটা স্টুডেন্টের অ্যাকচুয়াল ইন্টেলেকচুয়াল ক্যাটাগরি ডিফারেন্ট, বাট তাদেরকে একই গ্রেডে গ্রেডিং করা হচ্ছে বিকজ অফ হোয়াট? অল্প নাম্বারের পরীক্ষা নেওয়া হচ্ছে। ওয়াই ডোন্ট ইউ অ্যাড দ্যাট নাম্বার টু দ্যাট মেইন থিং? আমি বলছি না প্রশ্নের সংখ্যা বাড়াতে হবে, ভুল বুঝবেন না, এখানে গ্রেডিংয়ের অনেক সিস্টেম আছে। 3 ঘন্টার পরীক্ষায় 75 মার্কেরও পরীক্ষা নেওয়া যায়, 3 ঘন্টার পরীক্ষা 300 মার্কেরও পরীক্ষা নেওয়া যায়, বুয়েটের 3 ঘন্টার পরীক্ষা 600 মার্কেরও পরীক্ষা হয়। এটা জাস্ট পার কোয়েশ্চেন নাম্বারটা বাড়িয়ে দিতে হবে সো দ্যাট আমি দুইটা স্টুডেন্টের মধ্যে আরও বেশি করে ডিফারেন্সিয়েট করতে পারি। দ্যাটস এ ভেরি সিম্পল প্রসেস। এটা যারা বুঝেন নাই অযথা কমেন্ট করেন না, আমি যে বলছি না যে স্টুডেন্টদের উপরে চাপ বাড়াইতে হবে, বরং স্টুডেন্টরা এটা আরও বেশি পছন্দ করবে যে ওই যে প্র্যাকটিক্যাল পড়ানোর নাম করে আমাকে যে হুবহু কপি পেস্ট করানো হচ্ছে, আর ওই যে স্কুলের দপ্তরি কলেজের দপ্তরি মামারা 500 টাকা 1000 টাকা করে যে চাঁদা খাচ্ছে, আচ্ছা এইটাও তো আর একটা দুর্নীতি। এটা নিয়ে কথা বললে তো আর একটা ভিডিও হয়ে যাবে। এটা নিয়ে আমার কাছে প্রমাণের ভিডিও আছে যে প্রতিটা স্কুলে, কতগুলো স্কুলে বা কলেজে ওই ওদের প্র্যাকটিক্যাল পরীক্ষার আগে টাকা নেওয়া হচ্ছে। এগুলো পাবলিশ করলে ওইসব স্কুল কলেজের স্যারদের চাকরি টাকরি যাবে গা, অ্যান্ড দ্যাটস ওয়াই হচ্ছে এইসব ভিডিও প্রচার হবে না আর কি। নাইস। এনিওয়ে, সো অনেক কথা বললাম যে অভিভাবকত্ব নিয়ে, যে আমাদের গার্ডিয়ানশিপ ঠিকমতো গড়ে ওঠে না, আমাদের নেতা গড়ে ওঠে নাই, কোনো সেক্টরে আমাদের নেতা গড়ে ওঠে নাই, না মিডিয়া তো ধ্বংস হয়ে চুরমার হয়ে গেছে, শিক্ষাঙ্গন, আমাদের রাষ্ট্র ব্যবস্থা, আমাদের প্রশাসন, কোথাও কিছু হয় নাই। সো বাচ্চারা, তোমরা নিজেদের অভিভাবকত্ব নিজেদের হাতে তুলে নাও। যারা নিজেদের ভালো চাও তারা নিজেদের ভালো কিসে হবে এটা বুঝে বুঝমান মানুষের মতো কাজ করো। আতরামি ফাতরামি বাদ দাও, উর্কিস পার্কিস বাদ দাও, রিলস দেখা বাদ দাও। হ্যাঁ, এগুলো নিজেকে সেলফ পলিসিং করো ভাই। আমিও কেউ না তোমাকে এগুলো গাইড করার। নিজের কাছে ভালো থাকো, স্রষ্টার কাছে কোনো একদিন হিসাব দিতে হবে তোমার। এগুলো বুঝে শুনে কাজ করো, এটা না করলে কোনো কাজ হবে না। এটাকে তুমি জ্ঞান বলতে পারো, মোটিভেশন বলতে পারো, যা ইচ্ছা বলো, দ্যাট ইজ ট্রুথ ভাই। সত্যের জয় হবেই হবে, দ্যাটস ইট। সো আমাদের অভিভাবকদের কাছে আমি একবার একটু সামারাইজ করে দিচ্ছি, আপনারা হয়তো বুঝতে পারেননি আমি এতক্ষণ অনেক লম্বা কথা বলেছি। সো ইন আ নাটশেল বলতে গেলে যে আমাদের বাচ্চারা কেন ভালো ফলাফল দিতে পারছে না, বা ভালো ফলাফল শুধুমাত্র স্কুলে বা কলেজে বা এসএসসি এইচএসসিতে না, ওরা কেন জীবনের ভালো ফলাফল দিতে পারছে না, ওরা বারবার হতাশ হয়ে যাচ্ছে, তার কারণটা হচ্ছে দেখেন আমাদের সিলেবাসের ডিজাইনটা রং, যেটা ওদেরকে অনেক বছর ধরে পড়ানো হচ্ছে, 15 বছর ধরে 17 বছর ধরে, এই জিনিসটা পুরোপুরি ভুল।
এই ভুলটা নিয়ে কেউ কথা বলছে না, অল্প দুই একজন যা কথা বলছে আমার মতো, তাদের সাথে আর কেউ কণ্ঠ মেলাচ্ছে না, কারণ কণ্ঠ মিলাইলে হচ্ছে ব্যবসা হয় না, তাদের ব্যবসায় ক্ষতি হবে বলে তারা কথা বলছে না, তারা চুপে চাপে আছে, যা আছে যেভাবে আছে ওভাবেই পড়াচ্ছে, বোর্ড থেকে যে নির্দেশনা দিচ্ছে তারা সেটা অক্ষরে অক্ষরে পালন করছে, তাদের এটা বলারও মেরুদণ্ড নাই যে ভাই এটা ভুল। দ্বিতীয়ত হচ্ছে যে বইগুলো তাদের হাতে তুলে দিয়েছি আমরা, সেই বইয়ের মধ্যে অজস্র ভুল, যার ফলে হচ্ছে কি যুক্তির সাথে বইগুলো মিলছে না, যৌক্তিকভাবে যেটা হওয়ার কথা বইতে লেখা আর একটা জিনিস, তখন ওর কী করতে হচ্ছে, ওকে মুখস্থ করতে হচ্ছে। আর আপনারা ভালো করেই বুঝতে পারছেন যখন যুক্তি দিয়ে কোনো একটা কিছু বিশ্লেষণ করা যায় তখন ওকে কষ্ট করতে হয় কম, ওর মনে রাখতে হয় কম, ও অ্যানালাইসিস নিজে করেই না একটা আনসার দিয়ে আসতে পারে এবং সঠিক উত্তরটাতে ও নাম্বারটা পায়। কিন্তু আমাদের যেহেতু বইয়ের মধ্যে ভুল, সো বই দেখে দেখে যেহেতু প্রশ্ন করা হচ্ছে, স্যারদের মেরুদণ্ড নাই, বোঝার ক্ষমতা নাই যে এটা তো বইতেও ভুল লেখা, তাহলে আমি সঠিকটা দেই কারেক্ট আনসার হিসাবে যেন স্টুডেন্টরা সঠিক নাম্বারটা পায়, সেটা করা হচ্ছে না। আবার বোর্ডে যে প্রশ্নর উপরে ভিত্তি করে ওকে আমরা পরীক্ষাটা নিচ্ছি, সেই প্রশ্নের মধ্যে থাকছে ভুল, খাতা দেখছে কিভাবে তা আমরা জানি না, একটা ধারণা করে নিয়ে আনসার দিচ্ছি, আল্লাহর নাম বিসমিল্লাহ বলে দিয়ে দিচ্ছি, বুকে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার আর দুরূদ শরীফ কয়েকবার পড়ে আমরা ফু দিয়েই উত্তরটা দিয়ে দিচ্ছি বিসমিল্লাহ বলে, আমরা জানি না যে নাম্বারটা পাবো কি পাবো না, যার ফলে আমরা ঢাকার রাজধানী কাঠমান্ডু লিখে দিয়ে এসেও আমরা নামাজের পাটির উপর দোয়া করতেছি আল্লাহ আমার জন্য এই প্লাসটা আসে। সো দিস ইজ দ্য ওয়ে আওয়ার স্টুডেন্টস আর অ্যাকচুয়ালি ডিলিং দেয়ার লাইফ। এর মধ্যে আপনারা যদি চান ওদের কাছে বারবার ভালো রেজাল্ট, ওরা আসলে জানে না ওরা কী করবে, তখনই মনে হয় ওরা কোনো একটা ভুল পথে পা বাড়ায়। এটার জন্য আপনাদের দায়িত্ব নিতে হবে, আপনাদেরকে বুঝতে হবে যে কি করলে কি হয় না হয়। আর আরেকটা ব্যাপার বলি, সেটা হচ্ছে যে আমার সেই আগের দিনটা আবার ফেরত আসছে, এটার জন্য আপনারাও প্রস্তুত থাকেন। আমার সেই আগের দিনটা বলতে কি, হয়তোবা আপনারা ইতোমধ্যে জানেন বা যারা জানেন না তাদের জন্য আবার বলে দিচ্ছি, আমি কিন্তু এসএসসি দিয়েছি 2005 সালে এবং এইচএসসি 2007 সালে, এবং আমার কোনোটাতেই এ প্লাস নেই। নট দ্যাট যে আমাদের সময় তেমন বেশি কেউ এ প্লাস পেতো না, পেতো, কিন্তু আমি পাইনি। কিন্তু আলহামদুলিল্লাহ আমি বুয়েটে পড়াশোনা করার সুযোগ পেয়েছিলাম, এটা আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। আমার নিজের যোগ্যতায় হয়েছে কিনা আমি জানি না, তবে আমি এতটুকু কনফিডেন্টলি বলতে পারি, টু মাই মম বেসিক্যালি অ্যান্ড মাই টিচার্স, যারা ছোটোবেলা থেকে আমাকে শিখিয়েছেন সততা কী জিনিস, চিন্তা ক্ষমতা কী জিনিস, লার্নিং ক্যাপাবিলিটি কী জিনিস। সো আমি সেলফ লার্নার ছিলাম, আমি শিক্ষকের সহযোগিতা ছাড়াই বা অল্প সহযোগিতা নিয়েও, একেবারে সহযোগিতা ছিল না তা বলবো না, অল্প সহযোগিতা নিয়েও আমি যেহেতু নিজে অ্যানালাইসিস করতে পারতাম, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া, আমি যে কোনো কিছুর অর্জন করতে পারতাম খুব দ্রুত। এবং আমাদের সময় যেহেতু খাই স্বভাবটা ছিল না, আমার আম্মুর অন্তত, যে তোমার রেজাল্ট কেন ভালো হয় নাই, তোমাকে পিটায় মেরে ফেলবো, অমুক তমুক, তুমি এতগুলা খাও, তোমার জন্য এত খাবার দাবারের ব্যবস্থা করা হয়, তুমি এটা কেন করো ওইটা কেন করো, এটা ছিল না যেহেতু। সো আমি মাথা ঠান্ডা করে আমার জীবনের উপরে আমি ফোকাস করতে পেরেছি যে আমার কি অর্জন করা দরকার, কি করা দরকার না। আবার সেই ক্ষেত্রে বলতে হবে যেটা, সেটা হচ্ছে যে আমার আম্মু ছোটোবেলা থেকে আমাকে এমনভাবে বড় করে তুলেছিলেন যে আপনি আমাকে পড়াশোনার ব্যাপার দেন আর আপনি আমাকে কোনো একটা কাজ হাতে কলমে করতে দেন, যে তুমি একটা লাইট লাগাও, একটা ফ্যান লাগাও, একটা ওইটা নষ্ট হয়ে গেছে ঠিক করো, এই জিনিসটাও যেন আমি নিজে থেকে পারি, এটা আমার আম্মুই আমার মধ্যে তৈরি করছে বলে বলা যায়। আমি বলবো কনফিডেন্টলি যে আমার আম্মু ছোটোবেলা থেকে আমাকে এরকম শুধু পড়ালেখা দিয়ে জীবন অতিবাহিত করতে বলেন নাই, তিনি আমাকে সব কাজ শিখিয়েছেন এবং সব কাজের মানুষ যারা তাদেরকে সম্মান করা শিখিয়েছেন, যার ফলে আমি জীবনে কখনো হতাশ হইনি যে আমি যদি বুয়েটে আজকে চান্স না পাই তাহলে আমার কি হবে। এই কাজটা আপনারা কেউ করেন নাই, বা যারা করেছেন তারা করেছেন, ধন্যবাদ। অধিকাংশ গার্ডিয়ানরা করেন নাই। এটা আমরা বিভিন্ন হোটেলে যখন খাইতে বসি তখন আমরা দেখতে পাই, যখন কোনো অফিসে যাই সেখানে আমরা দেখতে পাই যে ছোটোখাটো কেরানির চাকরি করে তাকে আপনারা অসম্মান করছেন, কিন্তু আমার আম্মু যেটা শিখাইছেন আমাকে, সব মানুষকে সম্মান করতে হবে। সো এই জিনিসটা আপনারা শিখান নাই বলে আজকে আপনাদের বাচ্চারা মনে হয় ভয় পায় অতিরিক্ত, যে আল্লাহ আমি যদি রেজাল্ট ভালো না করে এই পদটা দখল না করি বা ওইখানে যদি যাইতে না পারি তাহলে আমার জীবনে কী হবে, আমার তো তুচ্ছতাচ্ছিল্য খাইতে হবে। বাট আমরা সমাজটা মনে হয় সুন্দর করতে পারতাম যদি আমরা এই জিনিসগুলো খেয়াল রাখতাম। সো আমার ওই দিনটা ফেরত আসবে কেন বলছি, কারণ হচ্ছে যে আবার মনে হয় এ প্লাসের সংখ্যা কমিয়ে দেওয়া হচ্ছে। সো অল্প কিছু মানুষই এ প্লাস পাবে, বাট ও যদি এ মাইনাসও পায় আমরা বুঝে নিব এটা একটা সঠিক ব্যবস্থার মধ্য দিয়ে বাচ্চাটা আসছে। সো ও আসলেই যতটুকু মেধার অধিকারী সেটা এখানে প্রতিফলিত হয়েছে। সো সার্টিফিকেটের দামটা অনেক বেশি, সার্টিফিকেটটা অনেস্ট একটা রিভিউ দিচ্ছে ওর মেধা সম্পর্কে। সো আমাদের সময় যেহেতু বইয়ের মধ্যে ভুলভাল ছিল কম বা সিলেবাসটা ওয়েল ডিজাইনড ছিল, যার ফলে হয়তো কি আমরা আমাদের ক্লাসের সবচেয়ে দুর্বল ছাত্র যে ছিল তার মধ্যে ওই হতাশাটা দেখতাম না, যেটা এখনকার ক্লাসের সবচেয়ে ভালো ছাত্রটার মধ্যেও দেখা যায়। আপনারা এটা একটু ভালো করে বোঝেন যে ওয়েল ডিজাইনড সিলেবাস হওয়ার কি দরকার। সো যার ফলে আমাদের সময় যত বেশি ওয়ার্ল্ড ক্লাস পোলাপেন বের হয়েছে আমি বলবো, তত বেশি ওয়ার্ল্ড ক্লাস পোলাপেন এখন বের হচ্ছে না। এখন বলতেই পারেন যে আগেকার দিনে তো বেশি একটা ছেলে পেলে MIT স্ট্যানফোর্ড এইসব জায়গায় পড়তে যাইতো না, বাট এখন দেখা যাচ্ছে ওইটা দেখা যাইতো না, বাট ওই ছেলেগুলা ওই মেয়েগুলা এখনও দেশে যা করতেছে
যথেষ্ট ভালো কিছু করতেছে, যেটা মনে হয় এখনকার ছেলে মেয়েদের মধ্যে পাওয়া যায় না। যতই যা বলেন সার্টিফিকেট দেখায়, বড় ভার্সিটি দেখায়, আমাকে মন ভুলাইতে পারবেন না যে আসলে বর্তমানকার ছেলে মেয়েরা আরও বেশি ভালো করতেছে। এটা ডেফিনেটলি ভুল। আমি যেটা বিশ্বাস করি ওদের মধ্যে ক্যাপাবিলিটি আরও অনেক বেশি বিশ্বের তুলনায়, কিন্তু আমরা সেটাকে সঠিকভাবে কাজে লাগাইতে পারতেছি না বিকজ অফ দ্যাট রং ডিজাইন অফ আওয়ার বুক, অ্যান্ড উই হ্যাভ অ্যাকচুয়ালি সিলেক্টেড রং পিপল ফর টিচিং আওয়ার কিডস, অ্যান্ড উই আর গোয়িং টু দ্য ভেরি 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 রং পিপল। ট্রাস্ট মি, এটা আপনারা টের পাবেন আরও পরে। আর এই ভিডিওটা যেহেতু আমি করছি আরও আজকে থেকে 10-15 বছর পরের জন্য, সো তোমরা ভালো করে রিলেট করতে পারবা যে আমি কাদের কথা বলেছিলাম, কিসের কথা বলছিলাম। একটা স্টুডেন্টের উদাহরণ দিই, আমার নিজের বাইরেও এরকম অনেক স্টুডেন্ট আছে। আমার জাস্ট একজনের কথা আজকে মনে পড়লো, তাই ওর কথা বলছি। ওর নাম হচ্ছে অনন্যা। ফেসবুকে সার্চ দিলে পাবেন, ওর একটু প্রোফাইলটা ঘেটে দেখেন। এবং তার গল্পটা যদি আমি একটু ছোটো করে বলি, ওর সাথে একটা পডকাস্ট ভিডিও করা আছে 2021 সালের দিকে করেছিলাম বা 22 সালের দিকে, এখনও পাবলিশ করা হয়নি আমাদের। সো ওই মেয়েটার কথা যদি বলি, অনন্যা হচ্ছে বাংলাদেশ থেকে যাওয়া সরাসরি মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে চান্স পাওয়া প্রথম শিক্ষার্থী, আন্ডার গ্র্যাজুয়েটে যে চান্স পেয়েছে। এবং সফলতার গল্প যদি দেখেন তাহলে দেখবেন যে ও নিজেও কিন্তু A+ পায়নি। ও যখন এইচএসসিতে খারাপ রেজাল্ট করে, ও তখন বুয়েটে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগটা হারায়। এবং ওর যে কী পরিমাণে মন খারাপ ছিল এটা আমি খুব ভালো করে জানি, কারণ যারা আমাকে চেনেন তাদের ভালো করেই জানার কথা। আমি স্টুডেন্টদের সাথে শুধু পড়ালেখা নিয়ে থাকি না, ওদের ব্যক্তি জীবনের মধ্যেও মিশে যাই, ওদের বন্ধু হয়ে যাই। এবং এই কারণেই কিন্তু আমি ওদেরকে আমাকে স্যার বলতে নিষেধ করি, আমি ভাইয়া বলতে বলি, যেন ও কোনো কিছুতে সংকোচ বোধ না করে। ওর যে কোনো সমস্যা হোক, যেহেতু আপনারা অনেক ব্যস্ত, ও যেন আমার সাথে শেয়ার করতে পারে। এই জন্য আমি বলি ভাইয়া বলে ডাকো আর কি, বা দাদা বলে ডাকো, যেভাবেই ডাকো, কাছাকাছি আসো। মানে এত দূরত্ব রেখো না যেন তোমার কোনো একটা সমস্যা হচ্ছে তুমি আমাকে বলতে পারছো না, বাট তোমার পড়ার সময় কোনো একটা প্রশ্ন আসছে, এটা তুমি সাহস করে আমাকে জিজ্ঞাসা করতে পারতেছো না, কারণ তুমি আমাকে ভাবছো আমি তো স্যার, আমি তো অনেক বড় কিছু একটা। সো সেই অনন্যার ওই দিনগুলো কেমন গেছে আমি খুব ভালো করে জানি। এরকম অনেক স্টুডেন্টকে আমার প্রতি বছরই হ্যান্ডেল করতে হয়, তাদেরকে সামলে রাখার চেষ্টা করতে হয়, কখনো বকা দিয়ে কখনো আদর করে পথে আনার চেষ্টা করতে হয়। আমি জানি না কতটুকু আমি সফল হয়েছি বা হই, এটা আল্লাহ তাআলা বলতে পারবে বা মহাকাল বলতে পারবে, আমি জানি না, আমার কথা আমি বলবো না। বাট অনন্যা সেই দিনগুলোতেও ও নিজেকে শক্ত করে ধরে রেখে কিভাবে সে দিনে দিনে এগিয়েছে, ওর ওই গল্পগুলো আমিও জানতাম না, আমি জেনেছি ওর সফলতার পরে যখন সে চান্স পেয়েছে। সো এই জন্য বলবো আপনারা আপনাদের বাচ্চাদেরকে একটু ডাইভার্সিফাই করেন, যেহেতু আমাদের সিস্টেমটা ধ্বংস হয়ে গিয়েছে, আমাদের সিস্টেমে ভালো কিছু নেই, ভালো যোগ্য কোনো লোকও নাই আমাদের সবার ঝামেলার কারণে। সো ওদের যখন আপনারা কোনো বিপদ দেখেন, আপনারা ওদেরকে একমুখী না করে একটু ডাইভার্সিফাই করেন, যে ইফ ইউ ডোন্ট গেট চান্স ইন বুয়েট, ডোন্ট ওয়ারি, চুয়েট আছে, যদি না পাও প্রাইভেট ইউনিভার্সিটি আছে। আমি কাউকে ছোটো করে বলছি না, প্রাইভেট অনেক ইউনিভার্সিটি এখন আমাদের পাবলিকের চেয়ে অনেক ভালো করতেছে, অ্যান্ড দ্যাটস ভেরি মাচ প্রেইজওয়ার্দি। এটাতে দুঃখের কিছু নাই, আক্রোশের কিছু নাই, আক্ষেপের কিছু নাই, এটা ভালো একটা ব্যাপার। আপনারা আপনাদের বাচ্চাদেরকে শিখান জীবনে করার অনেক কিছু আছে। তুমি যদি একজন মুচিও হও, তুমি সেই মুচি হিসাবে শ্রেষ্ঠ মুচিটা হও, যেন মানুষ তোমার কথা মনে রাখে। আমরা দেখেছি ট্র্যাক্টরের কোম্পানি থেকে কিভাবে বিশাল বড় ওয়ার্ল্ড লিডিং গাড়ির কোম্পানি বানাইতে হয়। আমরা যদি এরকম একটা সমাজ বানাইতে পারি, আমাদের বাচ্চাদেরকে নিয়ে আমাদের টেনশন করতে হবে না। আমার কাছে যে মেসেজগুলো আসতেছে অনেকদিন ধরে, বিশেষ করে গতকালকে, যে ভাইয়া রেজাল্ট খারাপ হয়েছে, এখন তো মনে হয় আত্মহত্যা করা লাগবে বা আজে বাজে অবস্থা, এর কিছুই দেখা লাগবে না আমাদের। সো লাস্ট কথাটা শুনে রাখেন যে আমরা আমাদের বাচ্চাদেরকে কী কী শিখাইতে পারতাম সেটা না করে আমরা কী কী করেছি। আমরা আমাদের স্টুডেন্টদেরকে শিখাইতে পারতাম সেলফ লার্নিং ক্যাপাসিটি কীভাবে বিল্ড করতে হয়, কীভাবে ডিসিপ্লিনড হইতে হয়, কীভাবে ওয়েল স্ট্রাকচার্ড এবং ক্রিয়েটিভ লজিক্যাল প্রসেসে চিন্তা করতে হয়, থিঙ্কিং অ্যাবিলিটি কীভাবে গ্রো করতে হয় নিজে থেকে, অনেস্টি জিনিসটা কি, জীবনের সব পর্যায়ে যে সৎ থাকাটা কত জরুরি, আর অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি তো টোটালি জিরো, যার ফলে আমরা আমাদের সোসাইটির কোনো সেক্টরে কোনো ক্রিয়েটিভিটি পাবো না। আমরা দেখতে থাকবো যে অমুক দেশ তমুক দেশ, এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও প্রচুর পরিমাণ আবিষ্কার হচ্ছে দিনে দিনে, আমরা কিছুই করতে পারছি না, অনলি ফর দ্য রিজন আমাদের এই মুখস্থ নির্ভর পড়াশোনা। আমরা একটা সিস্টেম চালু করেছিলাম, নাম দিয়েছিলাম ক্রিয়েটিভ সিস্টেম, বাট যেটা আসলে টোটালি বুলশিট, পিওর মুখস্থ করায়। মানে এই সিস্টেমের প্রচুর ফ্ল, এগুলো নিয়ে কারো কথা বলার সাহস হয় নাই, কারণ সরকার থেকে দিয়েছে, বড় বড় শিক্ষা বিশেষজ্ঞরা এটা ইম্পোজ করেছে। সো এটা মানতে হবে, এটা নিয়ে কোনো আমরা উচ্চবাচ্য করি নাই, কারো কথা বলার সাহস হয় নাই, যারা কথা বলেছি তাদেরকে নিয়ে মানুষ হেসেছে। সো এই আর কি, আমরা যেটা শিখালাম বাচ্চাদেরকে সেটা হচ্ছে বই পূজা কীভাবে করতে হবে, সার্টিফিকেট পূজা কীভাবে করতে হবে, বিবেক বিবেচনা একেবারে শূন্যের কোঠায় নিয়ে যেতে হবে কীভাবে, পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ ক্ষমতা শূন্য বানাতে হবে কীভাবে, আর দাসত্ব শতভাগ পালন করতে হবে কীভাবে। সো দ্যাটস আওয়ার বাংলাদেশ। গুড লাক এভরিওয়ান। আবারও বলছি, দ্যাটস এ টেস্টামেন্ট টু দ্য নেশন। প্রমাণ থাকলো এই কথাগুলোর, কোনো একদিন যেন আমি নিজের কাছে অনেস্ট থাকতে পারি যে আমি বলেছিলাম কথাগুলো, কেউ শোনেনি, সবাই ব্যস্ত ছিল রিলস, টিকটক, মাহফুজুর রহমান, হিরো আলমকে নিয়ে, আর
মাঝখানে আমাদের দেশের যে ক্ষতি হয়েছিল তা তো হয়েছিলই। আল্লাহ হাফেজ।